বসন্ত আসি আসি করছে। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই বর্তমান আবহাওয়ার সাথে মুড সুইং এর দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়, কখনো বা হারিয়ে যাওয়ার নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকের। এত রাত করে ঘুমানোর পরেও একাই সাত সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছু হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকাল। সকালবেলা বেশ ঠান্ডা থাকে, তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতা পাতায়। তারপর তিতির এর টিয়া পাখিগুলো তো আছেই। সকাল সকাল হই হাঙ্গামা শুরু করে দেয়। সাথে গ্রামে আরো পাখির কলকাকলি তো আছেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল ৬টা বাজে। নিচে মালি কাকা আগাছা পরিষ্কার করেছেন। পাশেই বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষা মাজা করছেন। দারোয়ান টুলে বসে তসবিহ পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে। পিছিয়ে বসলো বেতের চেয়ারটাতে। নিশি নুরিয়া আপু নিশ্চয়ই এত সকালে ওঠেনি। বড় মামার মামুনিরা ছাড়া আর কেউই ওঠেনি সম্ভবত। নানু আপু নিশ্চয়ই নামাজ পড়ে আবার শুয়েছে। তিতির আবেশে চোখ বন্ধ করে নেয়। কি প্রশান্তির পরিবেশ! পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় গিয়ে লাগছে। দূরের জমিগুলো দেখা যাচ্ছে। কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে, কতগুলোতে ধানের চারা লাগানো হচ্ছে। তিতিরের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে ক্ষেতের আইল দিয়ে হাঁটতে যেতে। তবে একা একা নয়, কিন্তু কেউ তো ওঠেইনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির। পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে। কয়েকটা দানা দিয়ে দেয় খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের ওপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে, উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে হচ্ছে। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো সে। তিন মামুনি রান্নার ঘরে রান্নার জোগাড় করছে। শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সে সেদিকটায়। হ্যাঁ রে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামুনি, ঘুম হয়েছে। জানোই তো বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। তিন যা হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন, এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে? চা দেই? তিতির হেসে মাথা নাড়ে। এখন না, বাগান থেকে হেঁটে আসি, সবাই উঠুক তখন। ছোট মামুনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতো খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এ দুনিয়ায় আর কোথাও হয় নাকি? তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুজলো বাঁ কানে। আরেকটা হাতে রাখলো। ঘুরাতে লাগলো। গুনগুনিয়ে গান গেয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, সূর্য উঠছে সবে। তিতির দোলনায় এসে বসলো। গদির মতো দোলনা, দু পা তুলে আরামে হেলান দিয়ে বসা যায়। কয়েক বছর আগেই তার মেজো মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। মামা অবশ্য তার রুমেই সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং ক্রিং ক্রিং। ফোনের বিকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতেই কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল ঈশানের। উদাম শরীরে উপুর হয়ে শুয়ে আছে সে। কোমরে 3/4 শর্টস। সাত সকালে কে ফোন করছে? রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বোঝা অবস্থাতেই হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। আধখোলা অবস্থায় তাকালো। রুষার নাম্বার দেখাচ্ছে। মোটেই আগ্রহ পেল না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস অনভ্যাস এর তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে ওঠে? মাথা এলিয়েই রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরলো। হ্যালো, ঘুমাচ্ছিলে? হুম। সরি ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসতে পারবে আজকের? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে অন্য একটা দরকারে আনতে যেতে হবে? না, তার জন্য নয়। কাম অন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল? যা বলার ফোনে বল। ঈশান,
হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ পিটপিট করে তাকালো ফোনের দিকে। না, কল তো কাটেনি। রুষা, আর ইউ দেয়ার? তবুও বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি কেমন? বাবা বোধহয় ডাকছেন। হুম, ওকে। কল রেখে উপর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো, সময় দেখলো। ঘড়িতে ৮টা বাজে। কম্পিউটার সরিয়ে উঠে বসলো, দু হাতে মুখ ডললো, চুলগুলো পিছন দিকে ঠেলে দিল দু হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বলল না। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে, এক কাপ কফি না খাওয়া অবধি শান্তি নেই। মাথা ধরবে। হঠাৎ নজর পড়ল গার্ডেনের দোতলার দিকে। গুটিসুটি মেরে বিড়ালের বাচ্চার মতো একজন ঘুমাচ্ছে। ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, এই সকালবেলা ওখানে গিয়ে কে ঘুমাচ্ছে? নিশি নুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে। বুয়াকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতেই চোখ পড়ল সামনের মানুষটাকে। তিতির ঘুমিয়ে আছে দোলনায়, ওড়নাখানা গলায় ঝুলানো, তবে বেশিরভাগ অংশই ঘাসের ওপর পড়ে আছে। খোলা দীর্ঘ কেশরাশি ঘাসের ওপর লুটোপুটি খাচ্ছে। কাত হয়ে দুহাত জড়ো করে বাঁ পাশের কানের নিচে দেওয়া। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চাই লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওড়নাটা গলায় পেঁচানো, বুকের ওপর নেই। কাত করে শোয়ার ফলে জামার গলা বাঁকা হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে। বিপজ্জনক ভাঁজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাঁ পাশের অংশের বেশ ভেতরের দিকেই কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। ঝট করে চোখ সরিয়ে নিল ঈশান। দু হাতে চোখ ডলে দোলনার অপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে, ওদিকে কাঁধ হয়ে আছে। বিরক্তি দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা এক নাম্বারের গাধা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়? আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে। জোয়ান ছেলে, তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এ অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর ওড়না নেওয়ার স্টাইল এটা কি আজব! এখনকার মেয়েগুলো রং ঢং বোঝা যায়। পুরুষ মানুষের হয়েছে যত জ্বালা, গিয়ে ঠিক করেও দিতে পারছে না, খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পায়ের আওয়াজে চমকে চোখ তুলল। নয়ন খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। ঈশান তাকালো এক নজরে তিতিরের দিকে। আরো বিপদ বাড়াতে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিকের ঠিক কিচ্ছু হয়নি, উল্টো আরো চোখ পড়ছে এদিক থেকেও। ঈশান চোখ ফেরালো আবার। নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে বেতের চেয়ারটায়। ঈশান খেয়াল করলো নয়নকে। খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল, তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন, আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায় দেখছো? ঈশান হাসে। তা তো সবখানেই। ওইটাই, কি দরকার প্রেশার নিয়ে? তোমার মতো জিনিয়াস নই যে সবকিছুর ঊর্ধ্বে হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেসে জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি বাবা চাচুদের ওপর প্রেশার কমাতে বোধহয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে যতদূর বুঝলাম। ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই, গ্রেট, ট্রাস্ট মি, বড় আব্বু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে ভাইয়ের কথায়। রহিমা খালা এসেছে কফি দিতে। দু ভাইকে কফি ঢেলে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য। পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেয়েলি গলায় আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকি। বিরক্তিতে মুখ ছেয়ে গেল। ঘুমানোর সময় মনে ছিল না কোথায় ঘুমাচ্ছ, এখন ঘুমের ঘোরে উল্টোপাল্টা বকা হচ্ছে। নয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকার মুখ বানালো। চোখ সরিয়ে চুমুক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। ঝটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতেই ঈশান ডেকে উঠল, ওদিকে কোথায় যাচ্ছিস? ও এখানে কেন? দেখবো না। এখানে ঘুমোচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে, গায়ে কিছু নেই। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না।
দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে, কোমরে হাত রেখে দুদিকে হতাশায় মাথা নাড়ে, নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলায় কাজটা করল নয়ন! সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা ঝাঁকালো তিতিরের। তিতির উঠল না, বরং আরো উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার ওপর। নয়ন পাজা করে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, ডেকে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভিতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়ই, বোন হয় তার মেয়েটা। কই রুষাকে তো তাদের বন্ধুরাও টাচ করে, পড়ে গেলে ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথায় যতটুকু বুঝেছে যে নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকেই নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিনের ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এ মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশান নিজের ওপর দারুণ বিরক্ত হয়। এ কি ছেলেমানুষি চিন্তা ভাবনা! মাঝখানে কেটে গেছে আরো 4টে দিন। তিতির আসার পর এ 4 দিন সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায় চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গিয়েছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকে নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্র দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এ বাড়ির ওপারে এক প্রকার ঝড় বসে গেছে এ কয়েকটা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশি আপুর রুমের দিকে পা বাড়াতেই স্টান সামনে এসে পড়ল ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেল ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে ওপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িঘড়ি করে দুপা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলা শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজবুক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলে বকাবকির কি আছে আশ্চর্য? কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনের সুদর্শন পুরুষ মানুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না। এখন কেন যেন 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি-শার্ট। শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। হাতের পেশিগুলো ফুলে ফেঁপে উঠে আছে। টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধহয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধহয় নয়, সত্যি। কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে! তিতির নিজের মনকে ধমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতেই টান পড়ল চুলে। হ্যাঁচকা টানে দুপা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করলো কয়েকবার। হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসলো, মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা ছটফট করলেই সে ছেড়ে দেবে? তিতির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালেও কষিয়ে রামধমক দিয়েছিল। তার দোষ কি ছিল? সে তো সামান্য টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ বসে, তাতে তার দোষটা কোথায়? সে সরেই বসতো, তার আগেই ঈশান এসে ধমকাধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কি যেন তেন ধমক! খালি বোধহয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছা করছিল লোকটার চুলের মুঠি ধরে গরম চায়ে চুবাতে। এখন যেমন ইচ্ছে হচ্ছে। আরেকটা টান লাগতে চোখে পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য! ছাড়ুন বলছি। এ কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দেব। ঈশান বোধহয় আরো ক্ষেপে গেল। পেঁচিয়ে ধরল চুল।
বল যা, এক্ষুনি বলবি। না ছাড়লে যাব কিভাবে, ছাড়ুন। দেখুন যায় কি না যায়, ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না শিখিনি, এখন ছাড়ুন তো। বড় ভাইয়ের জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি মগের মুল্লুক? ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো। কোনো কারণ ছাড়াই তাকা তাকা বলছি। তিতির ফট করে তাকালো, চোখ টলমল করছে ঈশানের দৃষ্টিতে। গা কেঁপে উঠল তিতিরের। ঈশান ওপর থেকে নিচ অবধি চোখ বুলালো একবার, আবার চোখে চোখ স্থির করলো। এভাবে ওড়না নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইলো। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে নজর? নজর অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতে ওড়না টানা দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটার তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের ওপর চোখ রাখতেই চমকে উঠল তিতির। ডান হাত চেপে রাখলো বুকের ওপর। ভিতরে কি পড়েছিস সেটা দেখাতে সবাইকে? তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কিরে, পিঙ্ক পছন্দ খুব? তিতিরের মুখ হাঁ হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিতিরের। দেখবে না আবার? জিরাফের মতো লম্বা, ওপর থেকে নিচে তাকালে যত ঢাকাই থাকুক কোনাকুনি দিয়ে ঠিক চোখে পড়বেই। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বলল, ভালো করে জড়িয়ে নে গায়ে, ফাঁসের দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য ওড়না না। বালাই শার্ট গলার দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও আপনি বুঝবেন না? ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুফাতো বোন থেকে ফুফাতো বউয়ের নজরে দেখতে হবে। সে বোঝার আমার দরকার নেই। যা বললাম শোন। তিতির চমকে উঠল। কি সব কথাবার্তা? মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ঢিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরু ঘুরু করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামাতো ভাই থেকে বললাম না। মুখে বাঁধে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে! কথাই শোনে না, বোঝার চেষ্টাও করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না এত কথা আসে কোত্থেকে। তুই আমার হাঁটুর বয়সী হবি। বেয়াদবি না করে কথা মান। তৃতীয় নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললেন সেটাই। সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই, তাহলে নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ঢাকুন। এমএ বলে কি ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরো তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আমি অনলি 28। নারী জাতি বলতেই ঠেটা বাচাল, পুরুষ জাতি বলতেই নজর। তাক বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাড় ডলতে ডলতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেল গেল সেদিকটায়। ঈশান পিছন তাকিয়ে দেখলো মেয়েটার ছুটে চলা। বেয়াদব কোথাকার! বিড়বিড়িয়ে চলে এলো নিজের রুমে। রুষা তোকে ফোন করছিল ঈশান। নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনের দিকেই চোখ রেখে উত্তর দিল, হুঁ। কিছু বলেছে তোকে? না, কি একটা পরে বলবে বলল। ঈশান, শুনছি রুষার বোধহয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তুলে নিয়াজের দিকে। ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস তুই রেগে যাস না প্লিজ। রাগার কথা না হলেই রাখবো না বল। নিয়াজ উসকুস করলো কিছুক্ষণ। একবার তাকালো বাকি বন্ধুদের দিকে। সবাই মাথা ঝাঁকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা। নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে। ধীর গলায় বলল, আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না ঈশান। ঈশানের কপাল কুঁচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না? তোদের কে বলল? ও তো আমায় কিছু বলেনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটাও ওরই করা, আমার নয়। নিয়াজ শুকনো ঢোক গিলল এবার। এবার মুখ খুলল অনিমা। আমার সাথে কথা হয়েছে ওর। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই মিলে ছিল আর কি। তুই এসে পৌঁছাবার আগে আমরাই কল করেছিলাম খোঁজ খবর নিতে আর কি। ওকে স্বাভাবিক লাগলো না কথাবার্তা। কেমন একটা তোদের বিষয়টা নিয়ে আপসেট।
ঈশান কথাবার্তার মাথামুন্ডু কিছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না। সবাই নরমাল। এসব কথার মানে কি? আমার সাথে ওর কিচ্ছু হয়নি। কিচ্ছু না। বাড়ি আসার পর ৩ বার কল করেছি ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল হুট করে ও ক্যান্সেল করলো। মানে করতে হলো আর কি। এটা নিয়ে আমি ওকে কিচ্ছু বলিনি। কোনো সমস্যাই হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো তোদের এসব? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল। একবার ফের ঈশানের দিকে তাকিয়ে বলল, শোন ঈশান, মেয়ে মানুষ তো আমি, ঋতু আছে ওকেও জিজ্ঞেস কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট। ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে, বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো ২ হাতে ঠেলে পিছনে দেয়। কি আশ্চর্য! সেটাও না বললে বুঝবো কিভাবে? আমি তো আমার দিক থেকে ঠিকই আছি। আগে প্রেম প্রেম করতো, তখন ও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিত, সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর ওপর তখনও রাগ করিনি, বরং তোদের কথায় নিজেকে বুঝিয়েছি মেয়েটা ভালো। আর দিন শেষে পরিবার তো চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে, প্রেম, ভালোবাসা এসবের জন্য আলাদা সময় কোথায়? সব জেনেও এ মেয়ে থাকতে চাচ্ছে, থাকুক, দেখা যাবে পরে। তারপর নিজে থেকেই থেকে গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার, এক্সপেকটেশন ওর ওপর ছিল না। ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা। ওকে সেটাও ভেবে দেখলাম। ঠিক আছে, করব বিয়ে। এখন নিজে থেকে আবার ওর এসব মনে হওয়ার কারণ কি? এত বছরে মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়ল। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে। সত্যিই তাই, রুষা সবসময় নিজে থেকে, নিজের ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনো অসম্মান করেনি রুষাকে এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কি চায়, কি আগে করা উচিত ছিল, আর ৫টা প্রেমিকরা কি কি করে সেগুলো নিয়ে কথা তুলতে হবে। অনিমা ঈশানের কাঁধে হাত রাখলো। তুই একবার কল কর রুষাকে। আঙ্কেল অসুস্থ তো, ও বোধহয় কিছু একটা নিয়ে ডিপ্রেসড, তাই এমন বলছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, ভাবলো কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। ৩বারের বার কল তুললো ওপাশ থেকে। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে, শব্দে এক প্রকার। ফোন কানে ধরে রাখা জুলুম হলো। ঈশানের লাউডে দিয়ে দূরে ধরলো ফোনটা। এত আওয়াজ, কই আছিস? একটু বাজারে এসেছি। কিছু বলবি বলছিলি তখন, বল। রুষা চুপ করে রইলো। একটু পর তার আশেপাশে থেকে শব্দ কমে এলো অনেকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজটা বেশ স্পষ্ট লাগলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলেছি। এমনটা মনে হওয়ার কারণ, অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি জানি না। কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করেই। বেশ, এখন? রুষা ঈশানের এহেন নির্বিকার ভঙ্গির পিঠে আর কি বলবে বোঝাচ্ছে হয়তো। খানিক সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসোনি কখনো। বেসেছো কি? বিয়ের পর হয়তো বাসতাম, ওটা পরের কথা। আগের কথা বলছি, এখন না। তবে বিয়েটায় রাজি হয়েছে কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে না মানুষ? রুষা হেসে ফেলল। হাসিটার অর্থ কি ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কি ছিল? ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের হেয়ালির সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কি ছিল? আমি বলেছি কিছু ছিল? নাকি আমি সবসময় বলে এসেছি একতরফা এক্সপেকটেশন না রাখতে? তুই রেখেছিস। আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি? তারপরও তুই বলতি তুই এভাবেই খুশি। ওকে ডান, থাকলি। তারপর তোর সম্মানের কথা ভেবেই তোরই বাকি অনুরোধেও রাজি হলাম। জিতলি সব দিক থেকে তুই, অথচ আজ ব্লেম আমাকেই করছিস। আমি আর জিততে চাই না, এমন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কি বলেছি বুঝতে পারছো? বিয়েটা চাস না, তাই তো? রুষা আবার চুপ করে রইল। তারপর মিনমিনে বলল, হ্যাঁ চাই না। ওকে, তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসলো। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে। হচ্ছে না? রুষা বোধহয় কেঁদে ফেললো এবার। কথা শোনা যাচ্ছে না, তবে ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে।
কান্না বোধহয় বুঝতে দিতে চাচ্ছে না, নিজেকে ধাতস্থ করে নিল, জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান, কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কিন্তু। আর ইয়ার্কি ভেবে ভুল করো না, এমন মজা তুই কখনো করিস না, সিরিয়াস ভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না? না, এটা তোর সিদ্ধান্ত। জোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজেই ইচ্ছেতে এসেছিলি, নিজেই ইচ্ছাই যাবি। ইয়োর উইশ আমার ফিলিংস কম মনে হচ্ছে না কিছু, তাই হয়তো। রুষার ঈশানের জবাবটা হয়তো মন মতো হলো না। জানতাম এটাই বলবে তুমি। অথচ একটা মেয়ে কি চায় জানো? তুমি ধরে রাখার চেষ্টা করছো, কিন্তু ঈশান আর সত্ত্বেও সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। উহু, যায় না কথাটা বোধহয় ঠিক নয়। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই, সেই ভাগ্যবান অন্য নারী হয়তো। ঈশান উত্তর দেয় না। ভালো লাগছে না এসব আবেগের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে। তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বা কি? তাকে কি করতে বলেছে মেয়েটা? এমন তো নয় সে অন্য মেয়ে নিয়ে কখনো কাহিনী করেছে, কখনো না। রুষাকে ভালোবাসে না মানে এমন নয় যে অন্য নারী আছে। রুষার প্রতি সে ফিলিংস তার আসেইনি। ধরেই নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনা আপনি চলে আসবে সেটা। ধর তোকে ধরে রাখার চেষ্টা করলাম, এখন তুই থাকবি? তুমি করবে না সেটা জিজ্ঞেস করিনি। আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এ হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। আমি এখন হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না। কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পালাচ্ছিস। রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারল ঈশানের কথাটা সত্যি। বিষয়টা অন্য। ঈশান রাশ ভারী গলায় বলল, বেস্ট অফ লাক রুষা, অ্যাজ আ ফ্রেন্ড আছি সবসময় আমি। আমরা। ঈশান কল কেটে ফোনটা রাখে পাশে। সব বন্ধুরা হাঁ করে শুনছিল এতক্ষণ সবটাই। সবাই এক প্রকার হতবিহ্বল রুষার কথায়। এই মেয়ে এ জীবনে কখনোই ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যিই সিরিয়াস ভাবেই বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সব কটা থ মেরে তাকিয়ে আছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকায় হাই স্কুল মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডেন্ট ছিল ওরা সবাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকেই একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস। কালে ভদ্রে দেখা হয় আর কি। আর দেখা হলেই কি, গ্রামের এই মাঠে বসে আড্ডাটা হয় নাকি শহরে? সবাই উচ্চ পদস্থ চাকরি করে। শহরে দেখা করতে গেলেও যায় সব হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরা গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডাটা তারা ভুলবে কেন? ঈশান যদিও আসতে চাচ্ছিল না আজ। ওর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে, কিন্তু বন্ধুদের জোড়াজুড়িতে এসে বসেছে ওদের আড্ডায়। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে। বাকিরা হই হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসবে যোগ দিতে দেখা যায় না। বড়জোর হেসে পাগলামি দেখে বন্ধুগুলোর। রুষার কথায় ঈশানের কোনো ভাবান্তর না দেখে সজোরে ধাক্কা দিল নিয়াজ। কি রে বেটা, ছ্যাঁকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবটাই, তবুও অযথা কথা বাড়বে। কষ্ট হলে যে ভাঙলো, বিয়ে হচ্ছে তার, সেটা ভালোমতো জানিস তোরা। আমার কিচ্ছু এসে যায় না। সবাই মানল বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে। নিজে মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে। ঈশানের দিক থেকে সত্যিই ছিল না কিছু। তবে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে তাকে ভালোবেসে সেই হিসেবে সম্মানটাও দিত সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতিতে সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান শোন না, তোর তো বিবাহযোগ্য তিনটা বোন, বিয়ে থা তো দিতে হবে নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। ঈশান সাফাই দিল, না মানে নিশিটা বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়াজের চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসলো। বজ্জাতগুলো আবার তার পিছে লাগছে। ঈশানটা একবার টের পেলে তার খবর করে দেবে।
ঈশান গম্ভীর গলায় বলল, দেব না কেন? দেব, বড় হচ্ছে দিতেই হবে। সুপাত্র খোঁজ সবাই, বিসিএস করা পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিসিএস দিয়ে কি হবে? সব মেয়ের বাড়ি থেকে খালি বিসিএস বুড়িওয়ালা খোঁজে, কেন বুঝি না। হঠাৎ নিয়াজের উত্তেজিত গলার আওয়াজ, সবাই তাকালো। ঈশান চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। বুড়িওয়ালা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব। অবশ্যই ওর ক্লাসের বিসিএস মানেই কি বুড়িওয়ালা নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাছে আবার সব ফাঁস হয়ে যায় এই ভয়ে মনের কথা মনেই রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে। রাশভারী গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব বদ অভ্যাস থাকা যাবে না। নিয়াজের হাত থমকে গেল, কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদাস চোখে এদিক ওদিক দেখছে। তুই তো খাস তার বেলায়। ঈশান একই ভঙ্গিতে বলল, আমার বউয়ের সমস্যা হলে অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টিতে তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তো আমার বোনের হাজবেন্ডের কথা বললাম। তুই রাখছিস কেন? নিয়াজ চুপসে গেল, ধরানো সিগারেট খানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়াজ মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। বিড়বিড়িয়ে বলে উঠল, গাধা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। শাওয়ার নিয়ে ছাদে এসে রোদে চুল শুকাতে এসেছে তিতির। রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখলো সে। তোমার ফোন কখন থেকে বাজছে, নাও। রাফি ফোনটা হাতে দিয়েই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুট দিল এক প্রকার। ফোনের দিকে তাকাতেই রাহাত ভাইয়ের নাম ভেসে উঠল। ১৩ বার মিসড কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন তুলছে না কেউ। হাতে ডাম্বেল খানা নিয়ে ছাদের আসতেই ঈশানের চোখ পড়ল ছাদের রেলিং এর পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী কিশোরীর। বাচ্চাই যদিও মনে হয়, একরাশ ভেজা লম্বা চুল এক হাতে মুছতে ব্যস্ত, আরেক হাতে ফোন। ঈশান সিঁড়ি কোঠার দরজাতেই দাঁড়িয়ে রয়। কি সিদ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। এ মেয়েকে দেখে কেন জানি তার বোন বোন ফিলিংসটা আসতে চায় না। এটা উচিত নয়, তারও বা কি দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল কি? ছিল না। না তো ছোটবেলায়ও কখনো বোনের মতো ব্যবহার করতো। যখন বোধ বুদ্ধি হয়নি তখন থেকেই এ মেয়ে তার উপর অন্যরকম অধিকার বোধ দেখাতো, অভিমান করে থাকতো। নিশি নুরিকে যেমন কোলে পিঠে ভাইয়ের মতো বড় করেছে, এ মেয়ে ততটা দূরে দূরে থেকেছে ভাই বোনের সম্পর্ক থেকে যেন। আর মাঝখানে এতগুলো বছরের দূরত্ব তো রয়েছেই। ঈশান তিতিরকে দেখেও না দেখার ভাব করে ছাদের এক সাইডে চলে আসলো। তিতির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠল এক প্রকার। ঈশান উল্টো ঘুরে এক্সারসাইজ করছে। তিতির মুখ বাঁকালো, পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ করে কে? এ লোকের সবকিছুই উল্টাপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রাখলো। হঠাৎ ফোনখানা বেজে উঠল তিতিরের। রাহাত ভাই ফোন দিয়েছেন। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিতিরের মুখে এহেন কথা শুনে ঈশানের হাত থেমে গেল। শব্দহীন হওয়ার চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তেই ইচ্ছা হলো মেয়েটার ফোনালাপ শোনার। কবে যাচ্ছেন তাহলে? বিকেলে ফ্লাইটে। ওখান থেকে ওখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝে যদি দেশে আনা যায় আনবো, না হলে সিঙ্গাপুরে নেব। ঠিক আছে, খেয়াল রাখবেন আন্টির আর নিজেরও। ফোন রাখলো তিতির। দীর্ঘশ্বাস ফেললো। রাহাতের মা গিয়েছিল হজ্জে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতের খবর পাঠানো হয়েছে আজকে সকালেই। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকেই তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তা দিতে পারছে না। তিতিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া সাতকুলে বোধহয় আর কেউ নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিতির ঈশানকে দেখলো এক নজর। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। চওড়া রেলিং এ পা ঝুলিয়ে বসলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো
ধমকে উঠল, ওটা তোর দোলনা পেয়েছিস? নাম। তিথির নামলো না, পা দুলাতে দুলাতে বলল, এখানে বসা আমার অভ্যাস আছে, কিছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো। গাদা কোথাকার, এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল, নামতে বললাম না? পারবো না আমি এখান থেকে। আগেও উঠেছি, অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিথির ঠোঁট উল্টায়, তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো। এরকম গাট্টা গোট্টা বডি বানিয়েছেন, আপনার সামনে থেকে যদি আপনারই ছোট বোন পড়ে যায় ধরবেন না? ঈশানের মাঝে মধ্যেই এই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে, যেমন এখন লাগছে। তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো? এর জন্য আমি বডি বানিয়েছি? বেশি বোঝেন। সেটা কখনো বললাম আমি? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে, তোর বুঝতে হবে না। ছি, এসব কি কথা? এখানে ছিয়ের কি দেখলি? বোনের সামনে বউয়ের গল্প করতে লজ্জা করে না? ঈশানের এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চড় মারতে মন চাচ্ছে। এক লাইনে কম করে হলেও দুবার করে বোন বোন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্য বোনই তো হয়, তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটার মতিগতিও বোঝে না সে। যা তো সামনে থেকে কাজ করতে দে। তিতির হাত বাড়িয়ে আম গাছের পাতা টান দিল, এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে, কান ধরে টান দিতে। তিতির নিজের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্ত মুখে দাঁত কিরমির করতে করতে গা ছেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তপ্ত চোখে তাকালো তিতিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম না? ভাইয়া, আপনি বড্ড খিটমিট করেন। ছোট বোনদের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এ মেয়ে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করছে নাকি? সে যে বারবার বোন বোন করা পছন্দ করে না, এটা কি মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগের থেকে গলার দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান। ভাই বোন করে হেদিয়ে নামড়ে বিদায় হতো সামনে থেকে। কি আজব ভাইয়া লাগেন। ভাইয়া ডাকবো না, পরে আবার বলবেন বেয়াদব। তা আমি মানবো কেন? মানতে হবে না, তোর বাপ লাগি আমি। সর। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রহম নাজিল করুন আপনার ওপর। কথাবার্তা বুঝে বলেন না নাকি? ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। এ মেয়েকে দেখে আজকাল অবাক হয় সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মোদ্দা কথা, তার সামনে তো এমন কখনো করতো না, এখন জ্বালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে, সরে দাঁড়ালো, নিজের কাজে মন দিল। তিতির একগাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর এক নজর চোখ তুলে নামিয়ে নিতেই বুকটা ধক করে উঠল। ফট করে আবার চোখ তুলল সে, এতক্ষণ খেয়াল করেনি। ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যাটা সেটা নয়, সমস্যা হলো গায়ের টি শার্ট খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে, তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিতিরের বুকের ভিতর ধুকপুকুনির শব্দ বোধহয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হাঁ করে তাকিয়ে আছে সামনের পুরুষটার দিকে। ঘেমে নে একাকার, চুল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। প্রতিবার পুশ আপের সাথে পেশিগুলো ফুলে ফেঁপে উঠছে। ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীরচর্চার ছাপ স্পষ্ট পুরো শরীর জুড়ে। ঈশান উঠে দাঁড়াতেই চোখ গেল তিতিরের দিকে। হাঁ করে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল, এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদোল নেই, একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান এর নিজেরও আনইজি লাগছে। আরেকটু এগিয়ে এক হাত রাখলো রেলিংয়ে, তুড়ি বাজালো তিতিরের মুখের সামনে। চমকে উঠল ঈশানকে নিমিষে একদম সামনে দেখে পেছনে হেলে গেল খানিকটা। পড়ে যাবে খেয়াল করতেই এক হাত কোমরে পেঁচিয়ে ধরল ঈশান। হ্যাচকা টানে সামনে এসে ঘামে ভেজা বুকের সাথে ধাক্কা খেল তিতির। উঁচু রেলিংয়ে বসায় দুজনের মুখ সমানে সমান। দুজন দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। তিতির দু হাতে জড়িয়ে আছে ঈশানের পেশিবহুল শক্ত কাঁধ। ঈশান এক হাত রেলিংয়ের ভরে দিয়ে অন্য হাতে জড়িয়ে আছে মেয়েটাকে।
দুটো দেহের মধ্যে এক বিন্দুও ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিতিরের বুক ওঠানামা করছে ক্রমাগত। তিতির চোখ বন্ধ করে আছে ভয়ে, এখনো খোলেনি। ঈশান ভয়ার্ত মুখটা পরখ করল একবার। দারুণ ভয় পেয়েছে তিতিরের। কপাল থেকে শুরু করে দৃষ্টি নামলো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁট কামড়ে ধরে আছে যথারীতি হেঁচকা টানে ওড়না সেই ফাঁসের দড়ির মতো গলায় আটকে আছে। যেখানে থাকা দরকার সেখানেই নেই। একইভাবে ঈশানের নিজের শরীরের ঘামে ইতিমধ্যে ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালার জামাখানা। ঈশান ঘোর লাগা চোখ সরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিতিরের বিদ্রোহ প্রকাশে ব্যস্ত লাগাতার ওঠানামা করা ফাঁকাবিহীন বুক জোড়ার দিকে। তিতির রীতিমতো হাঁপাচ্ছে ভয়ে, নাকি ঈশানের এহেন গভীর ছোঁয়ায় তার বুকের ভিতরের হৃৎপিণ্ডটাও ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সে ওঠানামা। তিতিরেরও তাই। নারী দেহের আকর্ষণীয় অংশটুকু আরো আকর্ষণ করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিতিরের মুখের ওপর। কোমর ধরে রাখা হাতটি মেয়েটার ভেজা চুলের পানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিতিরের মুখের ওপরের চুলগুলো সরিয়ে কানে গুজল। তিতির কানে ঠান্ডা হাতের এমন নরম স্পর্শে কেঁপে উঠল। পিট পিট করে তাকালো ঈশান একদম তার মুখ বরাবরই। এতক্ষণ খেয়াল হলো শক্ত করে চেপে ধরে আছে তার কোমর। পড়ে যাবে রেশ কেটে গেছে এতক্ষণে। কোমরের স্পর্শটা এখনো ভয় ধরাচ্ছে কেমন একটা। দুহাত কাঁধ ছেড়ে দিল ঈশানের। বুকের ওপর কাপা হাত রেখে ধাক্কা দিল। মিনমিন গলায় বলল, নামতে দিন। ঈশান নড়চড় করলো না একটু, আর না তো নজর সরালো। তিতির একইভাবে আবার ধাক্কা দিতেই কোমরে আরো জোরে চাপ অনুভব করলে ঈশান শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল তিতির। আহ, লাগছে তো। আস্তে ধরুন, নামতে দিন। ঈশানের কি হলো কে জানে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল তিতিরের ঠোঁটের ওপর। হাসকি স্বরে বলে উঠল, উস, এমন সাউন্ড দিচ্ছিস কেন? সমস্যা হচ্ছে আমার। তিতির চোখ বড় বড় করে ফেলল। ঈশানের কথার টান ধরতে না পারার মতো নিব্বি সে মোটেই নয়। ঠোঁট চেপে ধরল লজ্জায়। প্লিজ ঈশান ভাই, নামান। এবার বোধহয় কথাটা কাজে দিল। এহেন মুহূর্তে ভাই ডাক শুনে হয়তো হুঁশ ফিরল ঈশানের। কি অবস্থায় আছে দুজন খেয়াল হতেই হ্যাঁচকা টানে নামিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তিতিরকে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। সামনের জামা একদম ঈশানের ঘামে ভিজে উঠেছে। তিতির নিজেও খেয়াল করলো সেটা। শরীরের ভাঁজ থেকে শুরু করে আরো অনেক কিছুই বেশ দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। তিতির ফট করে ওড়না টেনে নামালো। জর্জেট ওড়নাখানায় লাভের লাভ খুব একটা হলো না। ঘুরে দাঁড়ালো উল্টো হয়ে। ঈশানের এই মুহূর্তে আকাশ পাতাল এক করে রাগ হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য, হচ্ছে না কেন। সে থ মেরে দাঁড়িয়ে আছে। পুরুষ মানুষ এই একটা জায়গাতেই হুঁশ খোয়ায় বোধহয়। কিন্তু এমন তো আগে হয়নি। রুষা এর আগে একবার সুইমিং পুলে পড়ে গেছিল, সেই তুলেছে। কই এমন ফিলিংস তো হয়নি। হওয়া তো তখন উচিত ছিল, তখন না হয়ে এখন হচ্ছে কারণ কি? এখন এমন ফিল হওয়া রীতিমতো অন্যায়। এ মেয়ের ওপরে তো আরো কি করছিল সে এতক্ষণ? কি করতে যাচ্ছিল? কোনো খেয়াল ছিল? কোথায় হারিয়ে গেছিল? আর একটুর জন্য অঘটন ঘটায়নি সে। ঈশান পাশ ফিরল, টি-শার্ট গায়ে জড়ালো। না ঘুরেই ভারী গলায় বলল, নিচে যা, সোজা রুমে যাবি। তিতির বোধহয় এটার অপেক্ষাতেই ছিল। দেরি করল না এক মুহূর্ত। দ্রুত পায়ে নিচে নেমে গেল ছাদ থেকে। ঈশান জোরে শ্বাস ছাড়ল, দুপা পিছিয়ে সজোরে ধাক্কা খেলো রেলিংয়ে। দাঁড়িয়েই রইল ওভাবে থ মেরে। কিছু একটা ভুলভাল ঘটছে আজকাল, যেটা সে ধরতে পারছে না।